আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব তা হচ্ছে পাতন। পাতন সংক্রান্ত যতগুলো ঘটনা আছে, যেমন সাধারণ পাতন বলো, আংশিক পাতন, বাষ্প পাতন, ঊর্ধ্ব পাতন, সমুৎপন্ন পাতন, নিম্নচাপ পাতন, পাতন রিলেটেড যত কথা আছে সবগুলো আজকে আমরা জানবো। ঠিক আছে, সবগুলোই কাছাকাছি। তো আসলে প্রথমে আমাদেরকে জানতে হবে যে আমরা পাতন কেন করি বা কোথায় করি। আসলে একাধিক তরলের মিশ্রণ থেকে উপাদান তরলকে যখন পৃথক করা হয়, বিশুদ্ধ অবস্থায় যখন পৃথক করার প্রয়োজন হয়, তখন মূলত পাতন প্রক্রিয়াটা সম্পন্ন করা হয়। ঠিক আছে, তো এই পাতন যে শুধু তরল থেকে তরল মিশ্রণকে পৃথক করার জন্য ব্যবহার করা হয় এমনটা না, এমনকি কঠিন থেকে তরলকে পৃথক করার জন্য কিন্তু পাতন প্রক্রিয়াটা ব্যবহার করা যেতে পারে। তো সেটা আমরা দেখব। আমরা প্রথমে একটু দেখে নিই যে আসলে পাতন কাকে বলে। পাতনের সংজ্ঞায় বলা হচ্ছে যে পাতন এমন একটা মিশ্রণ পৃথকীকরণ প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় কোনো তরল মিশ্রণকে উত্তপ্ত করে বাষ্পীভূত করা হয়, তারপর সেই বাষ্পকে পুনরায় তরলীভূত করে বিশুদ্ধ অবস্থায় পৃথক করা হয়। তাহলে পাতনকে আমরা সাধারণভাবে এভাবে বলতে পারি যে পাতন হচ্ছে আসলে দুইটা প্রক্রিয়ার সামষ্টিক একটা রূপ। কি কি প্রক্রিয়া? একটা হচ্ছে, মনে করো যে এখানে তরল আছে, তরল আছে, আর এইটাকে আমরা যদি উত্তপ্ত করি তাহলে এটা বাষ্পে পরিণত হবে, উত্তপ্ত করলে বাষ্প হবে। আর যদি আমরা শীতল করি তাহলে আবার কি হবে? তখন এই বাষ্পটা আবার তরলে পরিণত হবে। তাহলে যে প্রক্রিয়া কোনো তরলকে উত্তপ্ত করে বাষ্পে পরিণত করা হয় এবং এই বাষ্পকে পুনরায় শীতলীকরণ করে বিশুদ্ধ তরল হিসেবে পৃথক করা হয়, সেটাকে মূলত বলা হচ্ছে পাতন। তোমরা এখানে পাতন একটা ছবি দেখতে পাচ্ছ, এটা মতো ল্যাবরেটরিতে আমরা যে পাতন প্রক্রিয়া সম্পাদন করি সেই রকমের একটা যন্ত্রসজ্জা। এখানকার মূল জিনিস হচ্ছে মোটামুটি তিনটা। একটা হচ্ছে পাতন ফ্লাক্স, যেখানে পাতন প্রক্রিয়া সম্পন্ন করা হবে। আর একটা হচ্ছে লিবিক শীতক, এই যে লিবিক শীতকটা দেখছো, লিবিক শীতকের ঘটনাটা একটু জানতে হবে। আর একটা হচ্ছে যে এখানে তোমার থার্মোমিটার একটা থাকে। তো থার্মোমিটার মূলত নির্দেশ করে যে এখানে যে এই তরল মিশ্রণকে, মনে করা যাক যে এটা একটা হচ্ছে তরল মিশ্রণ, এটা হচ্ছে তরল মিশ্রণ। ঠিক আছে, এই তরল মিশ্রণকে যখন উত্তপ্ত করা হয় তখন এগুলো বাষ্পে পরিণত হয়, এবং এই বাষ্পগুলোর টেম্পারেচার কত থাকে তার নির্দেশ করার জন্য একটা থার্মোমিটার থাকে। আর ওই বাষ্পকে একটা লিবিক শীতকের মধ্যে দিয়ে চালনা করা হয়। এটাকে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত যে যন্ত্র ব্যবস্থাটা আমরা দেখতেছি এটাকে বলা হচ্ছে লিবিক শীতক। ঠিক আছে, এটা হচ্ছে লিবিক শীতক। তা লিবিক শীতকের ফাংশনটা আমরা একটু জানবো। আর এই বাষ্প যখন লিবিক শীতকের মধ্যে দিয়ে যখন যায়, তখন বাষ্প তার অতিরিক্ত তাপ হারিয়ে ফেলে, ফলে এই বাষ্পটা তরলে পরিণত হয়। এইভাবে দেখা যায় যে এখানে যে তরল মিশ্রণটা নেওয়া হয় তার মধ্যে থেকে যার স্ফুটনাঙ্কের মান বেশি সেইটা পরে বাষ্পীভূত হয়, আর যার স্ফুটনাঙ্কের মান কম সেটা আগে বাষ্পীভূত হয়। তো যার স্ফুটনাঙ্কের মান কম সেটা যখন আগে বাষ্পীভূত হয় তখন এই বাষ্পটা আগে মূলত যায়, আর যেটা স্ফুটনাঙ্কের মান বেশি সেটা পরে বাষ্পীভূত হয়। এই জন্য একটা তরল থেকে আরেকটা তরল কিন্তু পৃথক হয়ে যায়। তো এইটা হচ্ছে মোটামুটি পাতনের একটা বেসিক। তো পাতনের বেসিক কিন্তু আমরা একটা বিষয় জানলাম যে স্ফুটনাঙ্কের উপর ভিত্তি করে পাতন করা যায়। তো স্ফুটনাঙ্ক কি আমরা আরো ডিটেলস জানবো। আগে আমরা লিবিক শীতকের ব্যাখ্যাটা একটু দিই। লিবিক শীতকের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে, একটা বিষয় খেয়াল করে দেখো যে এখানে যে গ্যাস উৎপন্ন হচ্ছে, গ্যাসগুলো কোন দিকে যাচ্ছে বলতো? এই গ্যাসগুলো কিন্তু যাচ্ছে এই দিকে যাচ্ছে, তাই না? গ্যাসগুলো উপর থেকে নিচে যাচ্ছে, এই দিকে যাচ্ছে গ্যাসগুলো। আচ্ছা, এখন গ্যাস যাচ্ছে এদিকে, তো গ্যাস যেদিকে যায় শীতল পানিকে তার রিভার্স ডিরেকশনে প্রেরণ করা হয়। তাহলে গ্যাস যদি এদিকে যায় তাহলে এই ডিরেকশনে, এই ডিরেকশনে কি করা হয়? শীতল পানি দেওয়া হয়, শীতল পানি। তো যখন গ্যাস যেদিকে যায় তার বিপরীত দিক থেকে যখন শীতল পানি দেওয়া হয়, তখন এই শীতল পানি যাওয়ার সময় করে কি, গ্যাসের মধ্যে যে অতিরিক্ত তাপ ছিল সেই তাপটা গ্রহণ করে, করার ফলে পানিটা উত্তপ্ত হয় এবং এই দিক দিয়ে গরম পানি বের হয়ে যায়। তো লিবিক শীতকের মূল কাজ হচ্ছে যে লিবিক শীতকের মধ্যে দিয়ে মূলত তরল, সাধারণত ঠান্ডা পানিকে প্রবাহিত করা হয় বিপরীত ডিরেকশনে। আর এই লিবিক শীতকের মধ্যে দিয়ে যখন তোমার কোনো উত্তপ্ত গ্যাস যখন যায়, তখন যাওয়ার সময় এটা লিবিক শীতকের মধ্যে তাপমাত্রা হারায় ফেলে, ফলে সেটা শীতল হয়ে যায়, এবং শীতল হলে এই বাষ্পগুলো ঘনীভূত হয়ে তরলে পরিণত হয়। সেই তরলকে সংগ্রহ করলেই কিন্তু পাতন প্রক্রিয়াটা সম্পন্ন হয়। এই হচ্ছে মোটামুটি পাতন, খুব সিম্পল ব্যাপার। তাহলে কোনো তরল মিশ্রণকে উত্তপ্ত করে বাষ্পে পরিণত করা হয়, সেই বাষ্পকে এক লিবিক শীতকের মধ্যে দিয়ে চালনা করলে লিবিক শীতকের বাষ্পটা তার অতিরিক্ত তাপ হারিয়ে ফেলে তরলে ঘনীভূত হয়ে তরলে পরিণত হয়। এভাবে একটা উপাদান থেকে আরেকটা উপাদান পৃথক হয়। এখন এই যে আমরা যে বলছি যে একটা উপাদান থেকে আরেকটা উপাদান যখন পৃথক হচ্ছে, একটা বিষয় খেয়াল করে দেখো, এই সাধারণ পাতন প্রক্রিয়ার একটা সীমাবদ্ধতা আছে। সীমাবদ্ধতা হচ্ছে কি, এই প্রক্রিয়া সাধারণত 40°C তাপমাত্রার বেশি যদি ব্যবধান না থাকে,
তাহলে কিন্তু এই প্রক্রিয়া সম্পন্ন করা যায় না। তাহলে এখানে আমরা একটা বিষয় মাথায় রাখবো যে সাধারণ পাতন প্রক্রিয়া কি হবে, 40°C তাপমাত্রার বেশি ব্যবধান থাকতে হবে। মনে করা যাক সেটা কি রকম, মনে করি যে এখানে আমাদের এই যে তরল মিশ্রণটা আছে, এখানে দুইটা তরল আছে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। এর স্ফুটনাঙ্ক হচ্ছে 50°C আর বি এর স্ফুটনাঙ্ক হচ্ছে মনে করা যাক যে 95°C। তাহলে কেবল এ থেকে বি কে পৃথক করা যাবে। অর্থাৎ সাধারণ পাতন প্রক্রিয়ায় উপাদান মিশ্রণগুলোর মধ্যে তাপমাত্রার একটা স্পষ্ট পার্থক্য থাকতে হবে, যাতে কেবল এই তাপমাত্রায় একটা বাষ্পীভূত যখন হবে তখন আর একটা যেন কোনোভাবেই বাষ্পীভূত না হয়। না হলে কি হবে, এই তরল মিশ্রণ থেকে দুইটা যদি বাষ্পীভূত হওয়া শুরু করে তাহলে দুইটার বাষ্পই যাবে এবং শীতল হলে আবার ওই দুইটা বাষ্প এখানে শীতলীভূত তোমার গাড়ীভূত হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কি হবে, তাহলে তো উপাদানগুলো পৃথক হবে না। এই জন্য কি করতে হবে, সাধারণ পাতন প্রক্রিয়া মূলত যে কাজটা করতে হয় সেটা হচ্ছে 40°C তাপমাত্রার বেশি ব্যবধান আছে এমন তরলগুলোকে এই পাতন প্রক্রিয়ায় পৃথক করা হয়। এটা একটা বিষয়। এখন আমরা যে এই স্ফুটনাঙ্কের কথা যে বলছি, স্ফুটনাঙ্ক কিভাবে পাতন প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করতেছে সেইটা আমরা জানবো। ও আরেকটা বিষয় হচ্ছে, যদি তাপমাত্রার ব্যবধান যদি 40°C তাপমাত্রা যদি কম হয় তাহলে কি হবে। যদি মনে করা যাক যে এমন হতো যে এখানে এ এবং বি এর মধ্যে তাপমাত্রার ব্যবধান মনে করা যাক যে 20°C, তাহলে কি হতো, তাহলে আমাদেরকে একটা প্রক্রিয়ার সহায়তা নিতে হতো, সেটা হচ্ছে আংশিক পতন। আংশিক পতন কি, আংশিক পতন কিভাবে করা হয় সেটা আমরা জানবো। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখানে আংশিক পতন বলার কারণ হচ্ছে এখানে এইরকম শুধু একটা পাতন ফ্লাক্স ব্যবহার করে সরাসরি এটাকে তরলীভূত না করে কতগুলো স্তরে স্তরে কলাম ব্যবহার করা হয়, মানে হচ্ছে আংশিক কলাম ব্যবহার করা হয়। হ্যাঁ, ফ্র্যাকশনাল ডিসটিলেশন কলাম ব্যবহার করা হয়, আংশিক কলাম ব্যবহার করা হয়। এই আংশিক কলাম ব্যবহার করে মূলত আংশিক পতন সম্পন্ন করা হয়। ঠিক আছে, তো আমরা একটু দেখতে চাই যে স্ফুটনাঙ্কের সাথে পাতনের কি সম্পর্ক। তো স্ফুটনাঙ্ক কাকে বলে, স্ফুটনাঙ্কের সংজ্ঞায় বলা হচ্ছে যে স্ফুটনাঙ্ক হচ্ছে একটা তাপমাত্রা, যে তাপমাত্রায় কোনো তরলের উপস্থিত বাষ্পের চাপ তার বায়ুমণ্ডলের চাপের সমান হয়। তার মানে বলা যায় যে কোনো তরলের উপস্থিত বাষ্পের চাপ যখন বায়ুমণ্ডলের চাপের যখন সমান হয়ে যায় তখন মূলত ওই পদার্থটা ফুটতে থাকে। যে পথে ওই যে তাপমাত্রায় ওই পদার্থটা ফুটতে থাকে তখন ওই অবস্থায় ওই তাপমাত্রাকে বলা হচ্ছে ওই পদার্থটার স্ফুটনাঙ্ক। তো আমরা একটু ছবির সাহায্যে একটু দেখি। মনে করো যে এখানে একটা পাত্র আছে, আচ্ছা, তা এই পাত্রের মধ্যে তরল আছে। এখন এই তরলের মধ্যে আমরা যদি তাপ প্রয়োগ করি, মনে করা যাক যে এখানে তাপ দেওয়া হচ্ছে। ঠিক আছে, তাপ দেওয়া হচ্ছে। এখন যখন তাপ দেওয়া হবে তখন এখানে বাষ্প সৃষ্টি হবে, তাই না, এখানে তখন বাষ্প সৃষ্টি হবে। এখন এই যে বাষ্প যে সৃষ্টি হচ্ছে, এই বাষ্পের একটা নিশ্চয়ই একটা চাপ আছে, এটা হচ্ছে বাষ্প আর এটা হচ্ছে আমাদের তরল। তাহলে একটু এইভাবে করে দেই, এটা হচ্ছে আমাদের তরল। তাহলে যখন এই তরলের উপস্থিত বাষ্পের চাপ বায়ুমণ্ডলের যে চাপ আছে, বায়ুমণ্ডলীয় চাপ, বায়ুমণ্ডলীয় চাপ কত, বায়ুমণ্ডলীয় চাপটা হচ্ছে মাত্র 1 অ্যাটমসফিয়ার, দ্যাট ইজ 760 মিলিমিটার মার্কারি এককে আমরা হিসাব করতে পারি। হ্যাঁ, তাহলে বলা হচ্ছে যে পাতন একটা স্ফুটনাঙ্ক একটা তাপমাত্রা। ঠিক আছে, যে তাপমাত্রায় কোনো তরলের উপস্থিত বাষ্পের চাপ বায়ুমণ্ডলের চাপের সমান হয়। তাহলে এই বায়ুমণ্ডলের চাপকে আমরা যদি পি এ দ্বারা সূচিত করি আর এই বাষ্পের চাপ যদি আমরা পিভি হিসেবে সূচিত করি, তাহলে যে তাপমাত্রায়, হ্যাঁ, যে তাপমাত্রায় এরকমটা হবে যে যে তাপমাত্রায় টি এ সমান পিভি হয় তখন এই তাপমাত্রাটাকে বলা হচ্ছে স্ফুটনাঙ্ক। আশা করি স্ফুটনাঙ্ক কাকে বলে সেটাকে তোমরা বুঝতে পাইছো, এইটাকে বলা হচ্ছে স্ফুটনাঙ্ক। আচ্ছা, এখন স্ফুটনাঙ্কের সাথে পাতনের কি সম্পর্ক, অনেক সম্পর্ক এবং গভীর সম্পর্ক। পাতন প্রক্রিয়া যখন আমরা আলোচনা করছিলাম তখন আমরা বলছিলাম যে তরলকে উত্তপ্ত করে বাষ্পীভূত করা হয় এবং সেই বাষ্পকে পুনরায় শীতলীকরণ করে বিশুদ্ধ তরল হিসেবে পৃথক করা হয়। এই যে তরলকে যখন আমরা উত্তপ্ত করি, যখন আমরা এই তরলকে যখন আমরা উত্তপ্ত করি তখন কোন তরলটা আগে বাষ্পীভূত হবে সেটা কিন্তু তার স্ফুটনাঙ্কের উপর নির্ভর করে। সেটা কি রকম, মনে করা যাক যে দুইটা পাত্র আছে, একটা সে এরকম একটা পাত্র আছে, এই পাত্রে মনে করি যে আমাদের দুইটা তরল মিশ্রণ আছে, একটার নাম দেওয়া হলো এ এবং আর একটা হচ্ছে বি, এদের একটা মিশ্রণ আছে। তার মধ্যে থেকে ধরে নিই যে এ এর স্ফুটনাঙ্ক হচ্ছে মনে করো যে টি এ এবং বি এর স্ফুটনাঙ্ক হচ্ছে টি বি। তাহলে এখানে যখন তাপ দেওয়া হবে তখন একটা বিষয় খেয়াল করা যাবে, সেটা হচ্ছে যে
যে উপাদানটার স্ফুটনাঙ্কের মান কম হবে সেটা আগে কিন্তু বাষ্পে যাবে। যদি এরকম হয় যে মনে করা যাক, কথার কথা আমরা ধরে নিচ্ছি যে এখানে যে তাপমাত্রা হচ্ছে সেটা ধরা যাক যে TA ইজ গ্রেটার দ্যান TB হচ্ছে, তাহলে এখানে যে আমরা বাষ্পটা যে পাবো এই বাষ্পে কার পরিমাণ বেশি থাকবে বা কোনটা উপাদান বেশি থাকবে বলতো? সেটা হচ্ছে যে যার স্ফুটনাঙ্কের মানটা কম হবে, তার মানে এই বাষ্পে বি এর উপাদানটা বেশি হবে। অর্থাৎ আগে যদি এমন হয় যে এখানে মনে করা যাক যে এ ছিল 50%, বি ছিল 50%, মানে সমান সমান পরিমাণ ছিল, কিন্তু যখন তাপ দেওয়া হবে তখন যে উপাদানটার স্ফুটনাঙ্কের মান কম হবে সেই উপাদানটা আগে বাষ্পে চলে যাবে। ফলে এইখানে যে আমরা যে বাষ্প পাবো, এই বাষ্পটা যে পাবো, এই বাষ্পের মধ্যে বি এর পরিমাণটা বেশি হবে, বি এর পরিমাণ বেশি হবে, পরিমাণ বেশি হবে। তার মানে এখানে যদিও এই এই মিশ্রণটাতে যদিও মনে করো যে 50-50 ছিল, 50% এ ছিল এবং মনে করা যাক যে 50% বি ছিল, কিন্তু যখন আমরা তাপ দিয়ে যখন আলাদা করব তখন এই যে আমরা যে একটা বাষ্প পাবো না, এই বাষ্পে তখন দেখা যাবে যে এই পরিমাণটাতে অবশ্যই বি এর পরিমাণটা বেশি হবে। তো সে বি এর পরিমাণ 60% হচ্ছে বি, আর মনে করা যাক যে তোমার 40% হচ্ছে এ। তো এই যে তরলটা, বাষ্প যেটাকে আমরা তরল করব সেখানে তখন আবার বি এর পরিমাণটা বেশি হবে। তো এই প্রক্রিয়াটা যদি আমরা কয়েকবার যদি কন্টিনিউ যদি করি তাহলে কোনো না কোনো এক সময় দেখা যাবে যে এ এর পরিমাণ যত করব ততই এ এর পরিমাণ কমতে থাকবে আর বি এর পরিমাণ কিন্তু বাড়তে থাকবে। ফলে কি হবে, এ থেকে বি কিন্তু পৃথক হবে। তার মানে হচ্ছে যে একটা তরল উপাদানের স্ফুটনাঙ্ক তার বাষ্পকে যেহেতু নিয়ন্ত্রণ করছে যে কে আগে বাষ্পীভূত হবে কে হবে না, তাই বলা যায় যে পাতন প্রক্রিয়ার সাথে স্ফুটনাঙ্কের গভীর একটা সম্পর্ক আছে। ঠিক আছে, তো এই সম্পর্কে যদি আমরা ইন জেনারেল যদি একটা যদি রূপ দিই তাহলে মনে হয় এভাবে বলতে পারবো যে যার স্ফুটনাঙ্ক কম তার তরল অবস্থা ত্যাগ করে বাষ্প অবস্থায় পরিণত হওয়ার প্রবণতা বেশি। ও মজার একটা সংজ্ঞা মনে পড়ে গেল, সেটা হচ্ছে যে উদ্দায়িতা বলতে একটা কথা আছে। উদ্দায়িতা, উদ্দায়িতা কি? উদ্দায়িতা হচ্ছে কোন তরল উপাদানের তরল অবস্থা ত্যাগ করে বাষ্পে যাওয়ার যে প্রবণতা সেটাকে বলা হচ্ছে উদ্দায়িতা। উদ্দায়িতা কি জিনিস? উদ্দায়িতা হচ্ছে তরল অবস্থা ত্যাগ করে বাষ্প অবস্থায় চলে যাওয়া, এটা তরল থেকে বাষ্পে যাওয়ার একটা প্রবণতা, বাষ্পে পরিণত হওয়ার প্রবণতা। তাহলে উদ্দায়িতা হচ্ছে কোন তরল উপাদানের তরল অবস্থা ত্যাগ করে মানে তরল দশা ত্যাগ করে তার বাষ্পে পরিণত হওয়ার প্রবণতাকে বলা হচ্ছে উদ্দায়িতা। এখন একটা বিষয় খেয়াল করে দেখো তো, উদ্দায়িতার সাথে স্ফুটনাঙ্কের কি সম্পর্ক হচ্ছে? উদ্দায়িতার সাথে স্ফুটনাঙ্কের কি সম্পর্ক হচ্ছে আমরা এটা একটু বুঝতে পারতে হবে আমাদেরকে, এটা মনোযোগ সহ একটু খেয়াল করি। এখানে একটা বিষয় খেয়াল করে দেখা যাচ্ছে যে যে উপাদানটার স্ফুটনাঙ্কের মান কম, তাপ দিলে সেই উপাদানটা অধিক পরিমাণে বাষ্পে পরিণত হয়। আর কোন তরল উপাদানের তরল অবস্থা ত্যাগ করে বাষ্পে যাওয়ার প্রবণতাকে বলা হচ্ছে তার উদ্দায়িতা। তার মানে হচ্ছে যে যে উপাদানটা বেশি করে তরল থেকে বাষ্পে যাবে তার উদ্দায়িতা বেশি, আর কোন উপাদানটা তরল থেকে বেশি বাষ্পে যায় যার স্ফুটনাঙ্কের মান কম। তার মানে কি দাঁড়ালো, যার স্ফুটনাঙ্কের মান কম হবে তার উদ্দায়িতা বেশি হবে। অর্থাৎ স্ফুটনাঙ্কের সাথে উদ্দায়িতার যে সম্পর্ক সেটাকে আমরা একটু এইভাবে একটু গাণিতিক রূপ দিতে পারি। সেটা হচ্ছে যে স্ফুটনাঙ্ককে যদি আমরা স্ফুটনাঙ্ক এইটার সাথে আমরা যদি বলি তাহলে উদ্দায়িতাকে আমরা বিপরীত ভাবে সম্পর্কযুক্ত করতে পারি। এই সেন্সটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। তো উদ্দায়িতা লিখতে গেলে রসইকার দেওয়া উচিত। আচ্ছা হোক, তাহলে উদ্দায়িতার সাথে স্ফুটনাঙ্কের সম্পর্ক হচ্ছে ব্যস্তার প্রতীক, যার স্ফুটনাঙ্কের মান কম হবে তার উদ্দায়িতা বেশি হবে। ফলে হবে কি, কম তাপমাত্রা সেটা তরল অবস্থা ত্যাগ করে বাষ্প অবস্থায় যাবে। তো আশা করি তোমরা স্ফুটনাঙ্কের সাথে পাতনের সম্পর্কটা বুঝতে পারছো। এখন আমরা একটু একাধিক তরলের মিশ্রণ থেকে কিভাবে উপাদান তরলগুলোকে পৃথক করা যায় সেটা কৌশল সম্পর্কে একটু জানি। আমরা একটু আগে বলেছিলাম, তো মনে করা যাক যে এখানে একটা পাত্র আছে, এখানে একটা পাত্র আছে। এই পাত্রে মনে করি যে আমাদের দুইটা উপাদান আছে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। ঠিক আছে, তো বোঝানোর ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যে এ এখানে আছে 50% এবং এখানে বিও আছে কিন্তু 50%, এখানে বি আছে 50%। এই অবস্থায় এখানে এ 50% আছে, বি 50% আছে। এখন এ এর যে স্ফুটনাঙ্কের মান সেইটা আমরা ধরি যে টি এ,
এবং বি এর যে স্ফুটনাঙ্কের মান সেটাকে আমরা ধরছি টিবি। এবং আরো আমরা এইভাবে সম্পর্কযুক্ত করতে চাই যে টি এ ইজ গ্রেটার দেন টিবি, তার মানে হচ্ছে যে এ উপাদানের চেয়ে বি উপাদানের স্ফুটনাঙ্কের মানটা কম। আচ্ছা, ফলে আমরা যখন এখানে যখন তাপ দিব, হ্যাঁ, আমরা যখন এখানে যখন তাপ দেব তখন কি হবে, তখন নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে এখানে তাপ দিলে যে উপাদানটা স্ফুটনাঙ্কের মানটা কম হচ্ছে সেটা অধিক পরিমাণে বাষ্পে চলে যাবে। এখন এই যে এইটা যে অধিক পরিমাণে যে বাষ্পে চলে যাচ্ছে, এখন এই বাষ্পটাকে যদি আমরা যদি শীতল করি, এই বাষ্পটাকে যদি আমরা শীতল করি, এটা বাষ্প দশা আর এটা হচ্ছে তার তরল অবস্থা, তরল অবস্থা। তাহলে এই বাষ্পটাকে যদি এখন আমরা শীতল করি, যে বাষ্পটা আমরা পাচ্ছি এটাকে যদি আমরা শীতল করি তাহলে এটা আবার তরলে পরিণত হবে। এবং এই যে নতুন যে আবার যে তরলে পরিণত হচ্ছে, এইখানে কি আগের মতোই এ এবং বি এর শতকরা পরিমাণ কি একই থাকবে? অর্থাৎ এখানে যেমনটা হয়েছিল যে এখানে 50% এ ছিল 50% বি ছিল, এখন এই তরলে এ এবং বি এর অনুপাতটা কেমন হবে? আশা করা যায় যে এই মিশ্রণে এ এবং বি যে আছে এর শতকরা পরিমাণ কিন্তু চেঞ্জ হবে। কি রকম চেঞ্জ হবে? যেহেতু বি এর স্ফুটনাঙ্কের মানটা কম, তাই বি তার তরল অবস্থার চেয়ে বাষ্প অবস্থায় বেশি পরিমাণে থাকবে। তার মানে এই বাষ্পের মধ্যে এ এবং বি এর যে সংযুক্তিটা হবে, এই সংযুক্তিতে বি এর পরিমাণটা বেশি হবে, তাই না? তো আমরা মনে করি এই যে আমাদের এই বাষ্পে বি হচ্ছে এবার সে 60% আর এ হচ্ছে মনে করা যাক হচ্ছে 40%। তাহলে এই বাষ্পটাকে যখন আবার আমরা শীতলীকরণ করব, তাহলে এখানে যে আমরা এ পাবো, এ হচ্ছে আমাদের 40% আর বিটা হচ্ছে 60%। হ্যাঁ, তারপর একই কাজ যদি আমরা যদি বারবার যদি করতে থাকি, মনে করা যায় যে এরকম করে আবার করা হলো, আবার এখানে কিছু বাষ্প উৎপন্ন হলো, এই বাষ্পের মধ্যে আবার দেখা যাচ্ছে বি এর পরিমাণ বেশি হবে। তাহলে এবার এখানে মনে করা যাক যে বি এর পরিমাণ হচ্ছে 90%, হ্যাঁ, আর এর পরিমাণ তখন হবে এই বাষ্পের মধ্যে হচ্ছে তোমার 10%। তখন এই বাষ্পকে আবার যদি আমরা যদি শীতলীকরণ করি, যদি শীতল করি, ঠিক আছে, তাহলে এই বাষ্পটাকে শীতল করলে আমরা আবার যে তরল উপাদান মিশ্রণটা যে পাবো, এই মিশ্রণে দেখা যাবে যে আমাদের এবার এ এর পরিমাণ আরো কমবে এবং বি এর পরিমাণ বেশি হবে। এ কতটুকু হচ্ছিল? এ হচ্ছে 10%, 10% আর বি হচ্ছে আমাদের এখানে 90%। হ্যাঁ, 90% হচ্ছে। তো এইভাবে যদি আমরা ক্রমাগত ভাবে যদি আরো একবার যদি করতে থাকি, তাহলে যেটা হবে যে আমাদের কোনো না কোনো এক সময় দেখা যাবে যে আমাদের এই এ উপাদানটা থেকে বি উপাদানটা আলাদা হয়ে যাবে, তাই না? তাহলে এবার আবার যদি এখানে করি তাহলে হয়তোবা এরকম একটা হবে যে এক সময় যে দেখা যাবে যে এখানে 100% বি থাকতেছে, কোনো এ থাকতেছে না। তাহলে এইখানে যেখানে এ এবং বি কে 50-50% নিয়ে শুরু করা হয়েছিল, যতই আমরা এটা ধাপে ধাপে সম্পন্ন করতেছি, প্রথম ধাপে দেখা যাচ্ছে যে এখানে যেভাবে ধরা হয়েছে তাতে বলা হচ্ছে যে যে স্ফুটনাঙ্কের মান কম হবে সেটা অধিক বাষ্পে যাবে, ফলে ওই বাষ্পের তার সংযুক্তি বেশি হবে। ফলে এই সংযুক্তি যদি ক্রমাগতভাবে যদি আমরা যদি এই কাজটা করতে থাকি, তাহলে সংযুক্তি ক্রমাগত বাড়তে থাকবে। কোনো না কোনো এক সময় দেখা যাবে এই উপাদান থেকে বি উপাদানটা পুরো আলাদা হয়ে যাবে বা পুরাই বিশুদ্ধভাবে 100% আর কি বি পাওয়া যাবে। তো এই হচ্ছে মোটামুটি একাধিক তরল মিশ্রণ উপাদান থেকে তরলটাকে আলাদা করা বা বিশুদ্ধ করার পদ্ধতি। এখন যদি আমরা এইরকম প্রসেস যদি বারবার যদি করি, তাহলে কিছু সমস্যা আছে। সমস্যা হচ্ছে যে একদিকে অনেক সময় লাগবে, দ্বিতীয়ত আরেকটা সমস্যা হচ্ছে একটা বাষ্পকে ধারণ করা, তারপর সেই বাষ্পকে শীতলীকরণ করা, আবার তাকে তাপ দিয়ে বাষ্পে পরিণত করা, তারপর আবার তাকে শীতলীকরণ করে তরলে পরিণত করা। এই কাজগুলো করতে দিয়ে দেখা যাবে যে কিছু তরল বা কিছু বাষ্প মিস হয়ে যেতে পারে। তো কিছু তরল বা বাষ্প যদি মিস হয়, তাহলে এখানে যদি মনে করা যাক যে প্রথম অবস্থায় বি এর পরিমাণ যদি মনে করা যাক যে 10 গ্রাম যদি থাকতো, তাহলে আমরা ফাইনালি এখানে গিয়ে কিন্তু 10 গ্রাম কিন্তু পাবো না, 10 গ্রামের চেয়ে আমরা কিন্তু কম পাবো, হ্যাঁ, লেস দ্যান 10 গ্রাম। তো এই 10 গ্রামের যে কম পাবো, তার মানে আমাদের কিছু পদার্থ নষ্ট হয়ে যাচ্ছে। তো এই যে নষ্ট হচ্ছে বা সময় সাপেক্ষ ব্যাপার বা জটিলতা এড়ানোর জন্য একটা কৌশল অবলম্বন করা হয়, সেটা হচ্ছে যে এইরকম ধাপে ধাপে না করে এক ধাপেই করা হয়, তবে ওইখানে একটা তোমার ফ্র্যাকশনাল ডিসটিলেশন কলাম ব্যবহার করা হয় বা আংশিক পাতন স্তম্ভ ব্যবহার করা হয়, যেটা আমরা একটু পরেই দেখব। এই পাতন কলামটা ব্যবহার করে এই সমস্যাগুলো দূর করা যায়। তো পাতন কলামটা কেমন আমরা একটু দেখি। তার আগে একটু বলে দিই যে পাতনগুলো আসলে কত প্রকার হয়। তো পাতনের প্রকারভেদ যদি আমরা বলতে চাই, পাতনকে মোটামুটি আমরা কয় ভাগে ভাগ করতে পারি?
বেশ। তো সেটা হচ্ছে এমনিতে সাধারণ পতন, সাধারণ পতন যেটা আমরা ল্যাবরেটরিতে এমনিতেই করে থাকি। আচ্ছা, 2 নম্বরে হচ্ছে আংশিক পতন, আংশিক পতন সবগুলো পতন হবে। আচ্ছা, আর 3 নম্বরে মনে করা যাক হচ্ছে তোমার বাষ্প পতন। বাষ্প পতনটা খুব সুন্দর একটা জিনিস, এর আগে কখনো শোনো নাই, এটা খুবই মজার একটা জিনিস বাষ্প পতন। আর 2 নম্বরে হচ্ছে মনে করা যাক যে সমস্ফুটনাঙ্ক পতন, সমস্ফুটনাঙ্ক, সমস্ফুটনাঙ্ক পতন। আর তারপরে আমরা বলতে পারি ঊর্ধ্বপতন, ঊর্ধ্বপতন। আর সবশেষে মনে করো বলা যায় হচ্ছে আংশিক, আংশিক পতন আমরা লিখছি নিম্নচাপ পতন বলা চলে, নিম্নচাপ পতন। তো এগুলো যে একটা থেকে একটা আলাদা তা কিন্তু না, শুধু কৌশলটা একটু খালি ভিন্ন হতে পারে। আংশিক, আংশিক পতন, ঠিক আছে, নিম্নচাপ, নিম্নচাপ, নিম্নচাপ পতন। আচ্ছা, তো তার মধ্যে আমরা এই সাধারণ পতন সম্পর্কে এ যাবত আলোচনা করেছি। আমরা এরপরে আংশিক পতন নিয়ে আলোচনা করব। তো আংশিক পতন বুঝবার জন্য আমরা এর আগের পৃষ্ঠায় যে বিষয়টা দেখলাম, এই বিষয়টা আমাদের খুব হেল্প করবে। একাধিক স্ফুটনাঙ্ক একাধিক তলের মিশ্রণ থেকে, ভিন্ন ভিন্ন স্ফুটনাঙ্ক বিশিষ্ট একাধিক তলের মিশ্রণ থেকে উপাদানগুলো পৃথক করা যায়। তো আংশিক পতনের একটা বিশাল একটা প্রয়োগ আছে। তো আংশিক পতন কাকে বলা হচ্ছে? 2 বা ততোধিক তলের মিশ্রণ থেকে উপাদান তলসমূহকে সেগুলি স্ফুটনাঙ্কের উপর ভিত্তি করে আলাদা আলাদা করে বা অংশ অংশ করে পৃথক করার যে পদ্ধতি, তাকে বলা হচ্ছে আংশিক পতন। আংশিক পতন সাধারণ পতনের চেয়ে একটু ভিন্ন হচ্ছে এই অর্থে যে কৌশলগত বা যন্ত্রগত কিছু ভিন্নতা থাকে। আংশিক পতনে একটা তোমার আংশিকীকরণ, আংশিক পতন কলাম ব্যবহার করা হয়। তো এখানে মূল বিষয়টা হচ্ছে, আমরা যদি খেয়াল করে দেখি তাহলে এর আমরা কিছু মূল তত্ত্বের কথা বলতে পারি। আংশিক পতনের যে মূলনীতি, মূলনীতিগুলো হচ্ছে এরকম। প্রথম কথা হচ্ছে যে যে উপাদানটার উদ্দায়িতা বেশি, সেই উপাদানটা তার তরল অবস্থার চেয়ে বাষ্প অবস্থায় বেশি পরিমাণে থাকে। ফলে তরল অবস্থায় তার যে সংযুক্তি হয়, বাষ্প অবস্থায় তার চেয়ে সংযুক্তির পরিমাণ বেশি হয়। এজন্য যদি আমরা উপাদানটাকে ক্রমাগতভাবে উত্তপ্ত করি এবং শীতল করি, তাহলে যে উপাদানটার স্ফুটনাঙ্কের মান কম তথা উদ্দায়িতা বেশি, সেই উপাদানটা অপর উপাদান থেকে শতভাগ পৃথক হয়ে যায়। আমরা একটা উদাহরণ দেখে একটু শুরু করি। এখানে তোমরা একটা ফ্র্যাকশনাল ডিস্টিলেশন কলাম দেখতে পাচ্ছ। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যেমন আমরা যে ক্রুড অয়েল বা অপরিশোধিত তেলের যে কথা শুনি, বর্তমান যে ক্রাইসিসটা চলছে, তো আমরা বিদেশ থেকে যখন অপরিশোধিত তেল আমদানি করি, তখন মূলত আমাদেরকে এইরকম একটা ডিস্টিলেশন কলামের মধ্যে নিয়ে সেটাকে পরিশোধন করতে হয়। কিভাবে করতে হয় সেটা মূলত আংশিক পতন প্রক্রিয়ার সাহায্যে করতে হয়, সেটা আমি একটু পরে বলতেছি। আর নতুবা আমাদেরকে পরিশোধিত তেলে সরাসরি নিয়ে আসতে হয়। তো এখানে একটা বিষয় খেয়াল করে দেখো, আমি এই ছবিটা একটু ব্যাখ্যা করে বলি। হ্যাঁ, ছবিটা আরেকটা একটু সময় সাপেক্ষ ব্যাপার দেখে ছবিটা এখানে এভাবে রাখছি। এখানে এখানে একটা তোমরা একটা হিটিং চেম্বার দেখতেছো, যেটাকে আমরা বলতেছি যে ক্রুড অয়েলের বয়লার। বয়লার মানে এখানে উত্তপ্ত করা হয়। তো এখানে ক্রুড অয়েল নেওয়ার পর এই দিক দিয়ে তাকে উত্তপ্ত করার একটা ব্যবস্থা থাকে, মানে হিট পাস করার ব্যবস্থা থাকে। হিট যখন দেওয়া হয় তখন হয় কি, এই যে ক্রুড অয়েল গুলো যে আছে, এই ক্রুড অয়েল কিন্তু হচ্ছে বিভিন্ন হাইড্রোকার্বনস এর মিশ্রণ, ঠিক আছে। হাইড্রোকার্বন গুলো যে আছে, এই হাইড্রোকার্বন গুলোর হচ্ছে কিন্তু মিশ্রণ, হ্যাঁ, হাইড্রোকার্বনের মিশ্রণ এগুলো। তো এই হাইড্রোকার্বন গুলোর যে মিশ্রণটা আছে, এখানে বিভিন্ন রকমের হাইড্রোকার্বন থাকে, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, একদম 10 কার্বন বিশিষ্ট হাইড্রোকার্বন, 15 কার্বন বিশিষ্ট হাইড্রোকার্বন, অনেক বেশি কার্বন, যেমন এমনকি তোমার 70 কার্বন বিশিষ্ট হাইড্রোকার্বনও থাকতে পারে। তো এই যে যত হাইড্রোকার্বন গুলোর ভর কম হয়, সেগুলো কিন্তু তত হালকা হয়। আর যে হাইড্রোকার্বন গুলোর ভর বেশি হয়, সেগুলো ভারী হবে, এটাই স্বাভাবিক। তার মানে হচ্ছে যে মিথেনের যা ভর হবে, আশা করা যায় যে বিউটেনের ভর তার চেয়ে কি হবে, বেশি হবে। এখন এইভাবে যখন আমরা এখানে যখন উত্তপ্ত যখন করব, তখন এখান থেকে যদি মিথেন গ্যাস উৎপন্ন হয়, তাহলে সেটা হালকা হওয়ার কারণে এটা উপরের দিকে উঠতে থাকবে। আর এখান থেকে যদি মনে করা যাক যে সে তোমার 20 কার্বন বিশিষ্ট একটা হাইড্রোকার্বন উৎপন্ন হলো, তাহলে সেটা ভারী হওয়ার কারণে সেটা আর অতদূর উপরে পারবে না, অতদূর উঠতে পারবে না, ফলে এটা নিচে থাকবে। তাহলে তখন কি হচ্ছে, তখন এই মিথেনের সাথে 20 কার্বন বিশিষ্ট যে হাইড্রোকার্বনটা যে আছে, এটা কিন্তু আলাদা হয়ে যাচ্ছে বা পৃথক হয়ে যাচ্ছে। এভাবে আর কি পৃথক করা হবে।
এখানে বিভিন্ন অঞ্চলগুলো আছে, অঞ্চলগুলো একটু খেয়াল করে দেখো যে এখানে একটা তালিকা দেওয়া আছে। এই তালিকাটা খুব ইন্টারেস্টিং, তালিকাটা একটু বুঝতে হবে। তালিকার মধ্যে বলছে যে যে সকল উপাদান তোমার লো বয়লিং পয়েন্ট মানে কম স্ফুটনাঙ্ক বিশিষ্ট হয়, লাইট ইন কালার দেখতে স্বচ্ছ হয়, ইজি টু লাইট সহজে জ্বালানো যায়, এবং লো ভিসকাস নিম্ন সান্দ্রতা বিশিষ্ট হয়। নিম্ন সান্দ্রতা, সান্দ্রতা কি জিনিস? সাধারণত হচ্ছে তরল অর্থাৎ প্রবাহী পদার্থের একটা বৈশিষ্ট্য। যেমন মনে করো যে তুমি যদি একটা একই রকম ঢালু জিনিসের মধ্যে মনে করো এই হাতের তালুতে তুমি যদি পানি ছেড়ে দাও, তাহলে পানিটা যে জোরে যাবে, যদি মধু ছেড়ে দাও তাহলে মধু কিন্তু সেই জোরে যাবে না। তার কারণ হচ্ছে যে পানির চেয়ে মধুর ঘনত্ব বেশি, ফলে মধুর সান্দ্রতা বেশি। তো সান্দ্রতা যখন বেশি হয়ে যায় তখন দেখা যায় সেটা প্রবাহী ধর্মটা কমে যায়। তো এখানে তাই বলছে যে যে সকল উপাদানের স্ফুটনাঙ্কের মান কম হয়, যেগুলো দেখতে স্বচ্ছ হয়, যেগুলো সহজে জ্বালানো যায়, বা যেগুলো কম সান্দ্রতা বিশিষ্ট হয়, সেই উপাদানগুলো উপরের দিকে থাকে। আর এর উল্টো বৈশিষ্ট্য সম্পন্ন যে উপাদানগুলো সেগুলো কিন্তু নিচের দিকে থাকে। ঠিক আছে? তার মধ্যে যে যত বেশি হালকা হবে সে তত উপরে থাকবে, যে মধ্যম হালকা হবে সে মাঝ বরাবর থাকবে, যার ভর যত বেশি হবে সে তত নিচে থাকবে, আর যার ভর যত কম হবে সে তত উপরে থাকবে। এখন আমরা যদি এই কলামটা যদি দেখি তাহলে দেখবো যে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় C1 থেকে C4 এর যে গ্যাসগুলো আছে, মানে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, এই গ্যাসগুলো কিন্তু উপরে অবস্থান করে। সবার উপরে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যখন তাপমাত্রা মাত্র যখন 20 ডিগ্রি সেলসিয়াস থাকে যখন বয়লারের, তখনই মূলত মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন এগুলো বাষ্পীভূত হতে থাকে এবং গ্যাসে পরিণত হতে থাকে। এবং এই গ্যাসগুলো সবার উপরে থাকে যেহেতু এদের ভর অনেক কম হয়। এইভাবে যে আমরা গ্যাসগুলো পাই সেগুলোকে মূলত বলি আমরা এলপিজি গ্যাস। আমরা রান্নার ক্ষেত্রে আমরা এলপিজি গ্যাস ব্যবহার করি, এলপিজি যে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। তা এই লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস কিন্তু আমাদের তাহলে কোথা থেকে পাওয়া যাচ্ছে? ক্রুড অয়েল থেকে কিন্তু পাওয়া যাচ্ছে। এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে তাপমাত্রা যখন 70 ডিগ্রি সেলসিয়াস যখন হচ্ছে, তখন আমরা দেখতেছি C1 থেকে সি তোমার 9 পর্যন্ত আর কি এই উপাদানগুলো থাকছে, যেগুলো এখানে ন্যাপথা বলি। ন্যাপথাগুলোর বিশেষ ব্যবহার হচ্ছে যে এগুলো পেট্রোকেমিক্যাল শিল্পে খুবই প্রয়োজন আছে। বিশেষ করে আমরা যখন জৈব যৌগ যখন পড়বো তখন আমরা এই লাইট ন্যাপথা থেকে বেনজিন, টলুইনের মতো যে উপাদানগুলো আছে, পিরিডিন, এগুলো কিন্তু সংগ্রহ করব। ঠিক আছে? তারপরে তাপমাত্রা যখন 120 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যখন উন্নীত হয়, তখন এই তাপমাত্রায় মূলত C6 থেকে C10 পর্যন্ত যে হাইড্রোকার্বন গুলো আছে সেগুলো নির্গত হয়। হ্যাঁ, তারপর তোমার ওগুলোকে আমরা গ্যাসোলিন বলতেছি। তারপর 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখা যায় কেরোসিন উৎপন্ন হয়। 270 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ডিজেল উৎপন্ন হয়। তো এই গ্যাসোলিন বলতে যে পেট্রোল গুলো, যে পেট্রোল বা অকটেন গুলো যে আছে সেগুলোকে বলা হচ্ছে গ্যাসোলিন। আর কেরোসিন দিয়ে কিন্তু আবার বিমান বা জেট ফুয়েল চলে। ডিজেলের ব্যবহার তো তোমরা জানোই, বিভিন্ন রকমের ভেহিকলস গুলো, ডিজেল চালিত ভেহিকলস গুলো আছে। আর 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিছু লুব্রিক্যান্ট থাকে। লুব্রিক্যান্ট বলতে যেমন মনে করো যে মোম বা পলিশ বা ওয়াক্স হিসেবে, অর্থাৎ ক্রিম হিসেবে, অর্থাৎ যেমন জুতা পলিশের জন্য যে ক্রিম ব্যবহার করা হয় সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি হাইড্রোকার্বন। তো এরকম কিছু উপাদান থাকে। তার মানে একটা বিষয় লক্ষ্য করা যাচ্ছে যে তাপমাত্রা যত, যে উপাদানটার স্ফুটনাঙ্কের মান যত কম হবে সেটা তত উপরে থাকবে, আর যে উপাদানের স্ফুটনাঙ্কের মান যত বেশি হবে সেটা তত নিচে অবস্থান করবে। এইভাবে হয় কি, এখানে যে ক্রুড অয়েলের মধ্যে যে সবগুলো হাইড্রোকার্বন যে ছিল, এই সবগুলো হাইড্রোকার্বন এখানে কিন্তু পৃথক হয়ে যাচ্ছে। এই সবগুলো হাইড্রোকার্বন এখানে পৃথক হয়ে যাচ্ছে মূলত তার স্ফুটনাঙ্কের উপর ভিত্তি করে। এইরকম স্ফুটনাঙ্কের উপর ভিত্তি করে এখানে মিশ্রিত উপাদানগুলো যখন পরস্পর থেকে পৃথক হয়ে যায়, আর এই পৃথকীকরণ প্রক্রিয়া যখন এরকম একটা ফ্র্যাকশনাল কলাম ব্যবহার করা হয়, এটাকে বলা হচ্ছে ফ্র্যাকশনাল কলাম, তখন এই প্রক্রিয়াটার নাম হয়ে যায় মূলত আংশিক পতন। তাহলে এই পেট্রোলিয়াম শিল্পে বিশেষ করে আংশিক পতনের যথেষ্ট একটা ব্যবহার আছে। এটা তোমরা 9-10-এও দেখেছিলে, আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। তো ফ্র্যাকশনাল কলামে আরেকটা বিষয় হয় কি জানো, মনে করো যে যখন 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেওয়া হয় তখন এটা গ্যাসগুলো উঠতে পারে। এই যে এখানে যে একটা ঢাকনা দেওয়ার মতো একটা নল আছে, নলের উপরে একটা ঢাকনা আছে, তা এই ঢাকনাটা পার হয়ে কিন্তু গ্যাসটা কিন্তু উপরে উঠতে পারে, উপরে উঠতে পারে। এখন উপরে যখন উঠে যায়, উঠে যাওয়ার পর এখানে যখন থাকে তখন কিন্তু আর সেটা নিচে আর নামতে পারে না। একবার একটা গ্যাস উপরে যদি উঠে যায় তাহলে তার আর নিচে নামার কোনো চান্স থাকে না। তার শুধু একদিক থেকে বের হয়ে যেতে পারবে, সেটা হচ্ছে এই যে পার্শ্বনল যেগুলো থাকে, এই পার্শ্বনল গুলো দিয়ে সেগুলো কিন্তু বের হয়ে যায়। তো আশা করি তোমরা আংশিক পতনের বিষয়টা বুঝছো। এখন আমরা বাষ্পপাতন একটা সম্পর্কে জানতে চাই। তো বাষ্পপাতন জানতে গেলে তোমার কিন্তু স্ফুটনাঙ্কের সাথে উদ্দায়িতার যে সম্পর্ক আছে সেটা কিন্তু জানা খুবই জরুরি, যেটা আমরা এর আগে আলোচনা করেছিলাম। তো আমরা একটু দেখি যে বাষ্পপাতন প্রক্রিয়াটা কি এবং কেন। তার আগে আমরা আহ একটু সংজ্ঞাটা একটু যদি বলি, তাহলে বলা যায় যে যে পাতন প্রক্রিয়ায় পানি বাষ্পের সহায়তায় এবং পানিতে মিশ্রিত হয় না এমন উপাদানগুলো কে পৃথক করা হয়। হ্যাঁ,
সেই প্রক্রিয়ার নামে হচ্ছে মূলত বাষ্পোৎপাদন প্রক্রিয়া। তাহলে বাষ্পোৎপাদন প্রক্রিয়া এমন একটা পাতন প্রক্রিয়া যে প্রক্রিয়ায় পানি বাষ্পের সহায়তা নেওয়া হয় এবং ওই বাষ্পের সেই সকল উপাদানকে পৃথক করা হয় যে উপাদানগুলো পানির সাথে মিশ্রিত হয় না। হ্যাঁ, এরকম উপাদানগুলোকে মূলত বাষ্পোৎপাদন প্রক্রিয়ায় পৃথক করা হয়। পৃথকীকরণ পদ্ধতিতে বাষ্পের সহায়তা, পানি বাষ্পের সহায়তা নেওয়া হবে এবং পানিতে অদ্রবণীয় হবে, মানে পানিতে মিশ্রিত হবে না। ঠিক আছে, পানিতে মিশ্রিত হবে না এমন উপাদানগুলোকে, যেগুলো পানিতে অবিজিত এবং উদ্বায়ী হয়, সাধারণত কোনো জৈব তরল উপাদান, যেহেতু পানি একটা পোলার যৌগ আর জৈব যৌগ হচ্ছে অপোলার যৌগ, ফলে জৈব উপাদানগুলোকে মূলত অনুদ্বায়ী অপদ্রব্যের মিশ্রণ থেকে বা তোমার উদ্বায়ী উপাদান থেকে অনুদ্বায়ী, অর্থাৎ যেগুলো বাষ্পীভূত হয় সেগুলো থেকে, যেগুলো বাষ্পীভূত হয় না সেগুলোকে পৃথক করার যে পদ্ধতি সেটি হচ্ছে বাষ্পোৎপাদন। বাষ্পোৎপাদন এই প্রক্রিয়াটা আমরা এখানে একটু খেয়াল করে দেখি। সেটা হচ্ছে যে, মনে করা যাক যে এখানে একটা মিশ্রণ আছে, এখানকার এই মিশ্রণটার মধ্যে দুইটি উপাদান আছে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। আমরা ধরে নিচ্ছি যে এ এর স্ফুটনাঙ্কের মান হচ্ছে 500 ডিগ্রি সেলসিয়াস আর বি এর স্ফুটনাঙ্কের মান হচ্ছে 700 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এগুলো কি? এগুলো হচ্ছে তাদের স্ফুটনাঙ্কের মান, স্ফুটনাঙ্ক। তাহলে কি হবে, যখন আমরা তাপ দিব, তখন আমাদের সবার আগে কি হবে, এই বাষ্পের মধ্যে এই উপাদানটা চলে আসবে, এই উপাদানটা অবস্থান করবে। ওকে, ঠিক আছে, কিন্তু সমস্যা হচ্ছে অন্য একটা। সমস্যাটা কি, যদি এমন হয় যে এই 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপ দিতে গেলে দেখা যায় যে এই উপাদানটা ভেঙে অন্য উপাদানে পরিণত হয়ে যায়, তাহলে কোনো উপাদান যদি তার স্ফুটনাঙ্কের তাপমাত্রায় বিয়োজিত হয়ে যায়, তাহলে কিন্তু ওই উপাদানটার গুণগত মান কিন্তু নষ্ট হয়ে যায়। আর আমরা যদি উপাদানটাকে অবিয়োজিত অবস্থায় যদি রাখতে চাই, তাহলে তার স্ফুটনাঙ্কের মতো তাপমাত্রা তাকে দেওয়া যাবে না। তাহলে দুইটা সমস্যা হয়ে গেল। একটা হচ্ছে যে স্ফুটনাঙ্কের তাপমাত্রা সেটা বিয়োজিত হলে তাকে স্ফুটনাঙ্কের অপেক্ষা কম তাপমাত্রা দিতে হবে। তো মনে করা যাক যে আমরা এখানে তার স্ফুটনাঙ্ক অপেক্ষা কম তাপমাত্রা, ধরা যাক যে 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োগ করলাম। কিন্তু সমস্যা হচ্ছে, যদি আমরা 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি এখানে প্রয়োগ করি, তাহলে তখন কিন্তু এ কিন্তু আর বাষ্পীভূত হবে না, কারণ এ তখনই বাষ্পীভূত হবে বা এর বাষ্পীভূত তখনই সম্পন্ন হবে যখন এটা 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যাবে। তো 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিলে বাষ্পীভূত হবে না। এখন এই অবস্থায় কি করতে হবে? এই অবস্থায় দুইটা উপায় আছে। আমরা স্ফুটনাঙ্কের সময় কিন্তু বলেছিলাম যে তাপমাত্রায় কোনো তরলের উপরের যে বাষ্প থাকে সেই বাষ্পের চাপ বায়ুমণ্ডলীয় চাপের সমান হয়। বায়ুমণ্ডলীয় চাপকে এরপর থেকে আমি পি এ করে লিখবো, বায়ুমণ্ডলীয় চাপ, বায়ুমণ্ডলীয় চাপ, এটাকে আমরা বলছি পি এ। আর এখানকার বাষ্পের চাপ যদি আমরা পি ভি ধরি, তাহলে কি হবে, এরকম একটা ঘটনা ঘটবে যে 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পি এ সমান কিন্তু পিভি হয়। কিন্তু সমস্যা হচ্ছে 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কি হয়ে যায়, উপাদানটা বিয়োজিত হয়ে যায়। এখন বিয়োজিত হলে কি করা যাবে না, 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োগ করা যাবে না। তার চেয়ে কি করতে হবে, মনে করা যাক 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োগ করা হলো, এটা ধরে নেওয়া হলো আর কি। হ্যাঁ, এটা ধরে নেওয়া হলো। এখন 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিলে তো আর পি এ সমান পিভি হবে না, তখন পি এ ইজ গ্রেটার দ্যান পিভি হয়ে যাবে। তার মানে এখানকার বাষ্পের চাপ বায়ুমণ্ডলের চাপের চেয়ে কম হবে। ওই তাপমাত্রা তার স্ফুটনাঙ্ক না, কারণ এর স্ফুটনাঙ্ক হচ্ছে 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তার চেয়ে যখন আমরা কম তাপমাত্রা প্রয়োগ করব, তখন কিন্তু আমাদের কম পরিমাণ বাষ্প উৎপন্ন হবে। এখন কম পরিমাণ তাপমাত্রা প্রয়োগ করলে যদি এটার স্ফুটনাঙ্ক সম্পন্ন না হয়, তাহলে এখন এখানকার চাপ তো বাড়াতে হবে, এখানকার বাষ্পের চাপ বাড়াতে হবে। এই বাষ্পের চাপ বাড়ানোর জন্য করা যায় কি, এখানে কিছু বাষ্প প্রবেশ করে দেওয়ার ব্যবস্থা থাকে। হ্যাঁ, এখানে কিছু বাষ্প প্রবেশ করে দেওয়ার ব্যবস্থা থাকে। তো এই যে বাষ্প যে আমরা প্রয়োগ করে দিতে চাচ্ছি, তাহলে এই জন্য আমাদেরকে একটা বাষ্প উৎপাদক বা একটা স্টিম জেনারেটর একটা লাগবে। এটা মনে করা যায় একটা হচ্ছে স্টিম জেনারেটর। এখানে পানি আছে, এখানে আমরা তাপ দিচ্ছি, এই তাপ দেওয়ার ফলে এখানকার পানি বাষ্পীভূত হয়ে যাচ্ছে, পানি বাষ্প যাচ্ছে, যে এখানে প্রবেশ করতেছে করে এইখানে পিভি যে আগে ছিল 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, যে এইটা পিভি হচ্ছে 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পের চাপ, আর এর সাথে আমরা যে পানি বাষ্প যে যোগ করলাম, সেই পানি বাষ্পের চাপ এটা যদি মনে হয় পি ডব্লিউ হয়, তাহলে এখানে এখন মোট চাপটা হচ্ছে 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পি তোমার ভি প্লাস হচ্ছে পি ডব্লিউ হচ্ছে। আর এই অবস্থায় যদি এটা বাষ্পীভূত হয় তাহলে পি এ এর সমান হতে হয়। তার মানে যখন পানি থাকে, পানি সহ পানি বাষ্প প্লাস হচ্ছে 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা,
এই তাপমাত্রা দেখা যাবে পি এ সমান পিভি প্লাস পিডব্লিউ হবে, তখন এটা কিন্তু আবার বাষ্পীভূত হবে। তারপর সেই বাষ্পটাকে আবার আলাদা করে সংগ্রহ করতে হবে, ঠিক আছে। করে এটাকে যখন আমরা শীতল যখন করব, তখন এখানে আমাদের একটা তরলের মিশ্রণ পাবো। মনে করো এটা একটা তরল আর এটা তরল একটা থাকবে। তো যদি এটা যদি পানি হয় আর এটা যদি জৈব যৌগ হয়, তাহলে পানি এবং জৈব যৌগ পরস্পর মিশ্রিত হবে না, এটা আলাদা থাকবে। এখন নিচে যদি আমাদের যদি একটা এটা অপসংখ্য যদি একটা টেপ থাকে, তাহলে আমরা নিচ দিক দিয়ে নিলে আগে জৈব যৌগটা পেয়ে যাবো। অথবা যদি জৈব যৌগ যদি বেশি ভারী হয়, তাহলে জৈব যৌগ উপরে থাকবে, নিচে পানি থাকবে, এই টেপ দিয়ে পানিটা বের করলে উপরে কিন্তু জৈব যৌগটা থেকে যাবে। তো মূল ঘটনাটা আরেকবার একটু বলি, সেটা হচ্ছে এরকম যে যদি এমন হয় যে কোনো উপাদানকে তার স্ফুটনাঙ্কের তাপমাত্রা প্রয়োগ করলে সেই উপাদানটা বিয়োজিত হয়ে যায়, তখন তার সরাসরি স্ফুটনাঙ্কের তাপমাত্রা প্রয়োগ করা হয় না। কেন হয় না? কারণ একটা উপাদান যখন বিয়োজিত হয়ে যায়, তখন তার গুণগত মান কিন্তু নষ্ট হয়ে যায়। এখন সমস্যা হচ্ছে তার যদি স্ফুটনাঙ্ক অপেক্ষা যদি কম তাপমাত্রা যদি প্রয়োগ করা হয়, তাহলে এই তাপমাত্রা সেটা আবার বাষ্পীভূত হয় না, কারণ এই তাপমাত্রায় তার বাষ্পের চাপটা বায়ুমণ্ডলের চাপের সমান হয় না। এখন এই বাষ্পকে বাষ্পীভূত করার জন্য বায়ুমণ্ডলের চাপের সমান প্রয়োগ করার জন্য বাইরে থেকে বাষ্পের সহায়তা নেওয়া হয়, মূলত পানি বাষ্পের সহায়তা নেওয়া হচ্ছে, পানি বাষ্পের সহায়তা নেওয়া হয়। এই জন্য মূলত এইটার নাম হচ্ছে বাষ্পপতন। তো পানি বাষ্প যখন এখানে যখন যোগ করা হয়, তখন 400°C তাপমাত্রায় উপাদানটার নিজস্ব চাপ পিভি, আর পানি বাষ্প যে আসলো তার চাপ হচ্ছে পিডব্লিউ। তখন এই পিভি এর সাথে পিভি যোগ হয়ে এখানে মোট চাপ যেটা সৃষ্টি করে, সেই চাপটা বায়ুমণ্ডলের চাপ পি এর সমান হয়। এই অবস্থায় কিন্তু এটা বাষ্পীভূত হচ্ছে, তাহলে তাপমাত্রা কম প্রয়োগ করা হলো, 400°C তাপমাত্রা প্লাস পানি বাষ্প যখন হয়, তখন কিন্তু বায়ুমণ্ডলের চাপের সমান হয়ে যায় উপরের চাপটা। তাহলে তাপমাত্রা স্ফুটনাঙ্কের চেয়ে কম প্রয়োগ করা হলো, পাশাপাশি বাষ্পীভূতও করা হলো। আর এই কাজটা করা হলো পানি বাষ্পের সহায়তায়। এই জন্য বলা হচ্ছে যে পানি বাষ্পের সহায়তায় পানিতে অদ্রবণীয় কোনো উদ্বায়ী উপাদানকে অনুদ্বায়ী উপাদান থেকে পৃথক করার যে পদ্ধতি, সেটাকে বলা হচ্ছে বাষ্পপতন। তবে এক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে পানিটাও বাষ্পীভূত অবস্থায় আছে, পাশাপাশি উপাদান নমুনাটাও কিন্তু বাষ্পীভূত অবস্থায় থাকে। ফলে এখানে যখন আমরা শীতল করি, তখন আমরা উপাদানটাও যেমন পাই, পাশাপাশি আমরা পানি বাষ্পটাকে কিন্তু শীতল বা পানি হিসেবে কিন্তু পাই। এরপরে কি করা হয়, পানি এবং ওই উপাদানের মধ্যে যেটা হালকা হয় সেটা উপরে থাকে, আর যেটা ভারী হয় সেটা নিচে থাকে। তো আমরা এখানে যেভাবে লিখছি তাতে মনে হচ্ছে আমাদের জৈব উপাদানটাই ভারী, ফলে এটা নিচে আসে, আর পানিটা হালকা, এটা উপরে আসে। তখন আমরা যদি পার্শ্ব নল দিয়ে যদি এটা বের করে নিই, তাহলে আমাদের কিন্তু দেখো এখানে মিশ্রণ থেকে কেবল এ বাষ্পীভূত হচ্ছে, বি কিন্তু বাষ্পীভূত হচ্ছে না। আর বি তো বাষ্পীভূত হওয়ার কোনো চান্সই নাই, কারণ 500°C তাপমাত্রায় আমরা প্রয়োগ করি না, আমরা প্রয়োগ করছি 400°C তাপমাত্রা। ঠিক আছে। তো আশা করি যে বাষ্পপতনের যে মেকানিজমটা সেটা তোমরা বুঝতে পেরেছো। তো আমরা এরকম একটা সুন্দর একটা ছবি এখানে দেওয়া আছে, এখানে দেখো। যেমন এইটা হচ্ছে আমাদের একটা পানি বাষ্প উৎপন্ন করার জন্য এটা এখানে তাপ দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে, এটাকে বলা হচ্ছে বাষ্প উৎপাদনকারী বয়লার। এখান থেকে বাষ্প উৎপাদিত হচ্ছে। আর এখানে মনে করা যাক যে দুইটা উপাদান আছে, একটা হচ্ছে এ এবং একটা হচ্ছে বি, একটা হচ্ছে এ উপাদান এবং একটা হচ্ছে বি উপাদান। এ উপাদানটা যদি মনে করা যায় যে স্ফুটনাঙ্ক সে আমরা যেভাবে ধরছিলাম তাতে 500°C, আর বিটার ছিল 700°C। এখন আমরা যদি সরাসরি এখানে যদি তাপ দিতাম, তাহলে আমাদের এটা উৎপন্ন হতো, বাষ্প উৎপন্ন হতো, কিন্তু এটা দেখা যেত যে 500°C তাপমাত্রা হয়তো বা ভেঙে যেত, ভেঙে গেলে তার গুণগত মান নষ্ট হতো। তো এই কাজটা না করে 500 হচ্ছে আমরা কম তাপমাত্রা, সে 400°C তাপমাত্রা আমরা এখানে প্রয়োগ করলাম। তো 400°C তাপমাত্রা যখন প্রয়োগ করছি, তখন আমরা এটা বাষ্পীভূত হচ্ছে না। তো বাষ্পীভূত যেহেতু হচ্ছে না, তখন এখানে স্টিম বলার থেকে আমরা পানি বাষ্পের আমরা সহায়তা নিচ্ছি, পানি বাষ্প সহায়তা নিচ্ছি। পানি বাষ্প যখন এখানে যোগ হচ্ছে, তখন এই পানি বাষ্পের চাপ পি ডব্লিউ এবং 400°C তাপমাত্রার বাষ্পের চাপ পিভি, এই দুইটা মিলে বায়ুমণ্ডলে উপস্থিত বাষ্পের চাপ পি এ এর সমান হচ্ছে, তখন এটা বাষ্পীভূত হচ্ছে। তারপর এরকম একটা তোমার এটা দেখতে পাচ্ছি, এটা লিভিক শীতক, এদিক দিয়ে যেহেতু আমাদের বাষ্পটা আসতেছে এই দিকে আসতেছে, এখন আমাদের এই ডিরেকশনে আমরা শীতল পানি প্রবেশ করাচ্ছি, আর এই দিক দিয়ে আমাদের তপ্ত পানি বের হয়ে যাচ্ছে। যাওয়ার সময় হচ্ছে কি, এখানে যে বাষ্পটা উৎপন্ন ছিল সেটা এখানে তরলে পরিণত হচ্ছে, সেই তরলটাকে আমরা সংগ্রহ করতেছি। এখন আমাদের এই ক্ষেত্রে তরলটা যদি হালকা হয়, আমরা যে উপাদানটা আছে এই উপাদানটা যদি হালকা হয়, এটা যদি হালকা হয়, কার চেয়ে হালকা হবে? পানির চেয়ে হালকা হবে। ঠিক আছে। তাহলে পানিটা উপরে থাকবে আর তরলটা নিচে থাকবে না, যেটা হালকা হবে সেটা উপরে থাকবে, আর যেটা ভারী হবে সেটা নিচে থাকবে, তাই না? তো আমাদের যদি উপাদানটা যদি হালকা হয়, তাহলে উপাদানটা উপরে থাকবে, যেমনটা আমরা এর আগে দেখছিলাম যে পানিটাকে হালকা ধরছিলাম, তাহলে উপাদানটা উপরে থাকবে, নিচে পানি থাকবে। তো এই ঘনীভূত পানি যদি আমরা আলাদা করি, তাহলে আমাদের উপাদানটা কিন্তু পরস্পর থেকে পৃথক হবে। এইভাবে আর কি এখানে পানি বাষ্পের সহায়তা নেওয়া হচ্ছে, স্ফুটনাঙ্কের চেয়ে কম তাপমাত্রা প্রয়োগ করা হচ্ছে। আর একটা কথা ছিল যে পানিতে অদ্রবণীয় হতে হয়, কিন্তু পানিতে অদ্রবণীয় হতে হয় কেন? কারণ এই পানি বাষ্পের সাথে এই উপাদানটা যদি মিশ্রিত হয়ে যেত, এখানে তো মুখে একটা মিশ্রিত হয়ে যেত, তাহলে একটা থেকে আরেকটা কিন্তু আবার আলাদা করা যেত না।
তখন আবার দেখা যেত যে আংশিক পতনের একটা বিষয় একটা চলে আসতো বা অন্য কোনো উপায় অবলম্বন করতে হতো। এই জন্য এই উপাদানটা এমন হবে যাতে এটা পানিতে মিশ্রিত না হয় বা দ্রবীভূত না হয় এবং বাষ্পে অবিজিত থাকে। হ্যাঁ, বাষ্পে অবিজিত থাকে অর্থাৎ এই বাষ্পের যে তাপমাত্রা পাওয়ার পর এটা যেন বাষ্পের যেন আবার ভেঙে না যায়, যে ভেঙে না যাওয়ার কারণে এত কিছু করা। এবং এটার আরেকটা বৈশিষ্ট্য হবে উদ্বায়ী হতে হবে। তাহলে এই উপাদানটা তিনটা বৈশিষ্ট্য থাকতে হয়। এক, যেহেতু আমরা পানি বাষ্প ব্যবহার করবো তাই পানিতে অদ্রবণীয় হতে হবে, মানে পানিতে মিশ্রিত হওয়া যাবে না। দুই, পানি বাষ্পে অবিয়োজিত থাকতে হবে, পানি বাষ্পে বিয়োজিত হওয়া যাবে না। তিন, এটা একটু উদ্বায়ী হতে হবে। ফলে এইরকম তিনটা বৈশিষ্ট্য সম্পন্ন একটা উপাদানকে অপর উপাদান থেকে সহজে পৃথক করা যাবে। তো আশা করি তোমরা বাষ্পোৎপাদন প্রসেসটা বুঝতে পারছো। এখন আমরা একটু ঊর্ধ্বপতনের মূলনীতি সম্পর্কে একটু জানবো। ঊর্ধ্বপতনটা আসলে কি, তোমরা এটা 9 পড়েছিলে এবং বেশ এমসিকিউ আসছিল, তোমরা খুব ভালো করে দাগাইছিলে ওগুলো। তা ঊর্ধ্বপাতিত বস্তু কোনগুলো ছিল? আমরা সাধারণত জানি যে একটা পদার্থের তিনটা অবস্থা থাকে। একটা হচ্ছে মনে করা যাক যে বাষ্প অবস্থা, একটা হচ্ছে তরল অবস্থা, আর একটা হচ্ছে কঠিন অবস্থা, তাই না? তো আমরা যদি তাপ যদি দেই তাহলে দেখা যায় যে কঠিন থেকে তরলে পরিণত হয়, আবার তরলকে তাপ দিলে বাষ্পে পরিণত হয়। শীতলীকরণ করলে এর উল্টো ঘটনাগুলো ঘটে, বাষ্প তরলে পরিণত হয় এবং তরলটাকে বাষ্পে পরিণত হয়। তাহলে এখানে তাপ প্লাস করলে এরকম হয়, আর শীতল করলে আর কি এরকমটা হয়। আচ্ছা, কিন্তু কতগুলো পদার্থ আছে যে পদার্থগুলোকে তাপ প্রয়োগ করলে এই পদার্থগুলোর ক্ষেত্রে মাঝখানের এই দশাটা পাওয়া যায় না। এরা কি করে? এরা সরাসরি কঠিন থেকে বাষ্পে পরিণত হয়। তো যে সকল পদার্থের ক্ষেত্রে তাপ প্রয়োগ করলে এগুলো কঠিন থেকে সরাসরি বাষ্পে পরিণত হয়, এই উপাদানগুলোকে মূলত বলছিলাম আমরা ঊর্ধ্বপাতিত বস্তু। এখন ঊর্ধ্বপতন প্রক্রিয়াটার ক্ষেত্রে দেখা যায় যে এই যে সকল বস্তুর ক্ষেত্রে তাপ প্রয়োগ করলে সেগুলো কঠিন থেকে সরাসরি বাষ্পে পরিণত হয়, এদের একটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে আমরা কিন্তু শুনে আসতেছি যে সারা জীবন যে গলনাঙ্কের মানটা, গলনাঙ্ক ইজ গ্রেটার লেস দ্যান, আমাদের কমন যে আমরা যেটা দেখি সেটা হচ্ছে গলনাঙ্ক ইজ লেস দ্যান তোমার স্ফুটনাঙ্ক হয়, স্ফুটনাঙ্ক হয়, তাই না? এটা হচ্ছে একটা কমন ব্যাপার যে গলনাঙ্কের মানটা সর্বদা কি হবে? স্ফুটনাঙ্কের চেয়ে কম হবে। কিন্তু যে সকল উপাদানের ক্ষেত্রে এর উল্টো ঘটনাটা ঘটে, অর্থাৎ গলনাঙ্কের মান অপেক্ষা স্ফুটনাঙ্কের মানটাই কম হয়, অর্থাৎ আমার হচ্ছে গলনাঙ্ক ইজ গ্রেটার দ্যান স্ফুটনাঙ্ক হয়, সেই সকল পদার্থের ক্ষেত্রে দেখা যায় যে এই পদার্থগুলোর তরল অবস্থায় না থেকে সরাসরি কঠিন থেকে বাষ্পে যায়। তাহলে এই পদার্থগুলোকে তখন বলা হবে কি রকম পদার্থ? এগুলোকে বলা হবে তখন ঊর্ধ্বপাতিত পদার্থ। তাহলে ঊর্ধ্বপাতিত পদার্থের ক্ষেত্রে কি হয়? এদের মূলত ঊর্ধ্বপতন ঘটে, এদেরকে বলা হচ্ছে ঊর্ধ্বপাতিত পদার্থ। তাহলে যে সকল পদার্থের ক্ষেত্রে গলনাঙ্ক এর মান স্ফুটনাঙ্কের চেয়ে বেশি হয়, সেই সকল পদার্থকে তাপ দিলে এরা তরল অবস্থা প্রাপ্ত না হয়ে কঠিন থেকে সরাসরি বাষ্পে পরিণত হয়। তো এই প্রসেসটা খুব সহজ। যেমন মনে করা যায় যে এদেরকে পৃথকীকরণের কৌশল হচ্ছে, যেমন মনে করো তোমার আমরা যে নিশাদল দেখছিলাম যেটাকে আমরা অ্যামোনিয়াম ক্লোরাইড নামে চিনি, অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে যদি মনে করা যাক যে গ্লুকোজ থাকে, তাহলে এই মিশ্রণটাকে যদি এখন আমরা যদি তাপ দেই, হ্যাঁ, এখানে যদি তাপ দেওয়া হয়, তাহলে এই অ্যামোনিয়াম ক্লোরাইডটা সরাসরি কিন্তু বাষ্পে পরিণত হয়, তো বাষ্পে পরিণত হয়ে যখন বাষ্পীভূত হয়ে যায়, তখন এটাকে যখন আমরা আবার শীতল করব তখন আবার কঠিন অ্যামোনিয়াম ক্লোরাইড হিসেবে পাবো। তখন এই গ্লুকোজ থেকে এটা কিন্তু উপাদানগুলো পৃথক হয়ে যাচ্ছে। তাহলে তোমার ঊর্ধ্বপতন প্রক্রিয়ায় বাষ্পীভূত যখন আমরা করব, তখন শুধু ঊর্ধ্বপাতিত পদার্থটাই কঠিন থেকে সরাসরি বাষ্পে পরিণত হয়, আবার সেটাকে যখন আমরা শীতলীকরণ করি তখন সেটা সরাসরি আবার কিন্তু কঠিন অবস্থা প্রাপ্ত হয়, এদের তরল অবস্থা থাকে না। এটা একটা কথা। দ্বিতীয় কথা হচ্ছে, যদি কোনো ঊর্ধ্বপাতিত পদার্থের সাথে ঊর্ধ্বপাতিত হয় না এমন পদার্থ যদি মিশ্রিত থাকে, তাহলে কেবল এই ঊর্ধ্বপতন প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এক্ষেত্রে তাপ প্রয়োগ করলে ঊর্ধ্বপাতিত পদার্থটা আগে বাষ্পীভূত হয়, ফলে সেই বাষ্পটাকে যদি আমরা যদি শীতল করি তখন আমরা এটাকে তোমার আলাদা করতে পারি। যেমন আয়োডিনের সাথে যদি মনে করি চিনি মিশ্রিত থাকতো, তাহলে সেখান থেকে আয়োডিনকে পৃথক করা যেত। ফোর নিশাদল, এগুলো জানো যে এগুলো হচ্ছে ঊর্ধ্বপাতিত পদার্থ। তো এই পদার্থ খুব একটা তোমার চিন্তার বিষয় না। আমরা আর একটা বিষয় সম্পর্কে একটু জানবো, সেটা হচ্ছে নিম্নচাপ পাতন। একটা কথা বলা হলো না, এইখানে একটা বিষয় খেয়াল করে দেখো তো। প্রথম আমরা একটা তত্ত্ব দেখেছিলাম, তত্ত্বটা হচ্ছে এই যে এই তত্ত্বটা। এখন একটা বিষয় খেয়াল করে দেখো তো, এই যে আমরা যে এখানে বলেছিলাম যে টিএ ইজ গ্রেটার দ্যান যদি টিবি হয়, নিশ্চয়ই মনে আছে। তার মানে টিবি এর স্ফুটনাঙ্কের মান অপেক্ষা যদি টি এর স্ফুটনাঙ্ক যদি বেশি হয়, তাহলে টিবি আগে বাষ্পীভূত হয়, যার স্ফুটনাঙ্কের মান কম হবে সেটা আগে বাষ্পীভূত হয়েছিল।
কিন্তু একটা বিষয় কি খেয়াল করে দেখছো, এখানে যদি এরকম হতো তাহলে কি হতো, মনে করা যাক যে TA ইজ ইকুয়াল হচ্ছে TB, তাহলে এই ক্ষেত্রে কি হতো? এই ক্ষেত্রে যেটা হতো, যদি TA এবং TB হতো তাহলে আমরা একটা তাপমাত্রায় কিন্তু দেখতাম যে এও বাষ্পীভূত হতো, বিও বাষ্পীভূত হতো। তাহলে কোনো একাধিক তরল মিশ্রণের জন্য যদি একটা স্ফুটনাঙ্ক পাওয়া যায়, TA ইকুয়াল TB হওয়া মানে, মনে করা যাক যে এটা যদিও A উপাদানের ছিল, এটা যদিও B উপাদানের ছিল, কিন্তু TA সমান TB হওয়ার কারণে তো একটা এই মিশ্রণের একটাই উপাদান হচ্ছে, সে TA দ্বারাও প্রকাশ করতে পারবো অথবা TB দ্বারা প্রকাশ করতে পারবো। তাহলে যখন একাধিক তরল মিশ্রণের স্ফুটনাঙ্কগুলো একটা বিশুদ্ধ তরলের মতো হয়, তখন ওই মিশ্রণটাকে বলা হচ্ছে সম স্ফুটনাঙ্ক মিশ্রণ বা অ্যাজিওটোপিক মিক্সচার। তখন এই মিশ্রণটাকে কি বলা হবে? এইটাকে তখন বলা হবে সম স্ফুটনাঙ্ক, সম স্ফুটনাঙ্ক পদার্থ বলা হবে। তাহলে সমস্ফুটনাঙ্ক মিশ্রণ কাকে বলা হচ্ছে? সমস্ফুটনাঙ্ক মিশ্রণ বলা হচ্ছে যে যদি একাধিক তরলের মিশ্রণ একটা বিশুদ্ধ তরলের মতো স্ফুটনাঙ্ক প্রাপ্ত হয়, তখন এই মিশ্রণটাকে বলা হচ্ছে সমস্ফুটনাঙ্ক মিশ্রণ। উল্লেখ্য যে যদি সমস্ফুটনাঙ্ক মিশ্রণ যদি হয়, তাহলে এই উপাদানগুলোকে কিন্তু আংশিক পতন প্রক্রিয়ার সাহায্যে বা পাতন প্রক্রিয়ার সাহায্যে কিন্তু পৃথক করা সম্ভব না। কেন সম্ভব না? কারণ তুমি যখন এই টি অথবা টিভি তাপমাত্রা, মনে করা যাক যে সে 50°C তাপমাত্রা যখন তুমি দিবা, তখন এও বাষ্পীভূত হবে, বিও বাষ্পীভূত হবে। আবার সেই তরলকে শীতলীকরণ করবা, তখন সেখানে এও যত পরিমাণ পাবা, বিও তত পরিমাণ পাবা। তার মানে এদেরকে পরস্পর থেকে কিন্তু পৃথক করা সম্ভব না। যেমনটা মনে করো যে রেকটিফাইড স্পিরিট নামে যে আমরা একটা কথা শুনি, রেকটিফাইড স্পিরিট, রেকটিফাইড স্পিরিট। তো এই রেকটিফাইড স্পিরিটে কি হয়? রেকটিফাইড স্পিরিটে দুইটা জিনিস থাকে। একটা হচ্ছে তোমার ইথানল থাকে, C2H5OH ইথানল থাকে এবং পানি থাকে। হ্যাঁ, এর মধ্যে রেকটিফাইড স্পিরিটে এদের সংযুক্তি কিন্তু আবার নির্দিষ্ট। পানির সংযুক্তি হচ্ছে 4.4%, আর 100 থেকে 4.4 বাদ দিলে হচ্ছে 95.6%। এটা হচ্ছে ইথানল। এখন এখানে ইথানলের আলাদা স্ফুটনাঙ্ক আছে, পানির কিন্তু আলাদা স্ফুটনাঙ্ক আছে। পানির স্ফুটনাঙ্ক হচ্ছে 100°C, কিন্তু ইথানলের স্ফুটনাঙ্ক হচ্ছে 78.3°C। তাহলে রেকটিফাইড স্পিরিট কিন্তু একটা তোমার সমস্ফুটনাঙ্ক মিশ্রণ, একটা চমৎকার একটা উদাহরণ, যেখানে ইথানল থাকে 95.6% আর পানি থাকে 4.4%। আমরা জানি যে পানির বয়লিং পয়েন্ট স্ফুটনাঙ্কের মান হচ্ছে 100°C এবং ইথানলের বয়লিং পয়েন্ট হচ্ছে 78.3°C। তো এই দুইটা যখন এই অনুপাতেই যখন এক্সাক্ট যখন থেকে যায়, তখন একটা সমস্ফুটনাঙ্ক মিশ্রণে পরিণত হয়। এই অবস্থায় রেকটিফাইড স্পিরিটের মধ্যে যদিও ইথানল এবং পানির আলাদা আলাদা স্ফুটনাঙ্ক আছে, কিন্তু দেখা যায় যে এই মিশ্রণটা মানে রেকটিফাইড স্পিরিটটা নিজেই 78.15°C টেম্পারেচারে বাষ্পীভূত হতে থাকে। তার মানে রেকটিফাইড স্পিরিট একটা বিশুদ্ধ তরলের মতো কেবল 78.15°C টেম্পারেচারে বাষ্পীভূত হতে থাকে। যদিও এখানে ইথানল ছিল 78.3°C টেম্পারেচার স্ফুটনাঙ্ক নিয়ে, আর পানি ছিল 100°C তাপমাত্রার স্ফুটনাঙ্ক নিয়ে ছিল। তারপরে দেখা যাচ্ছে এই দুটো যখন এই অনুপাতে যখন এই সংযুক্তি যখন মিশ্রিত হয়, তখন একটা বিশুদ্ধ তরলের মতো 78.15°C টেম্পারেচারে বাষ্পীভূত হয়। তো এই অবস্থায় কিন্তু এদেরকে পরস্পর থেকে পৃথক করা সম্ভব হয় না। তখন সমস্ফুটনাঙ্ক মিশ্রণের থেকে উপাদানগুলোকে পৃথক করার জন্য তৃতীয় একটা পদার্থ যোগ করা হয়, যে পদার্থটার সাথে তারা পরস্পর ভিন্ন ভিন্ন স্ফুটনাঙ্কের মধ্যে বাষ্পীভূত থাকে এবং আলাদা করে ওই পদার্থ থেকে আবার নেওয়া হয়। তো এই হচ্ছে মোটামুটি সমস্ফুটনাঙ্ক মিশ্রণ আর ঊর্ধ্বপাতন তো আমরা জানলাম। আর এই নিম্নচাপ পাতন এইটা সম্পর্কে একটু বলা উচিত। নিম্নচাপ পাতনটা খুব ইন্টারেস্টিং। তো নিম্নচাপের জন্য আমাদেরকে এইখানে একটা বিষয় যে আমরা দেখলাম, এইটা আবার আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে কি রকম, মনে করা যাক যে এইখানে একটা উপাদান আছে। এখন এইখানে যে উপাদানটা আছে, এই উপাদানটা আমরা ধরে নিচ্ছি যে, যদি আমরা একটা নির্দিষ্ট উদাহরণ ধরি, মনে করা যায় গ্লিসারিন। হ্যাঁ, গ্লিসারিন, গ্লিসারিনের বয়লিং পয়েন্ট স্ফুটনাঙ্ক বিপি হচ্ছে তোমার 290°C এট 760 মিলিমিটার মার্কারি চাপ। একটা বিষয় খেয়াল করে দেখো, একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে এরকম যে আমরা যখন স্ফুটনাঙ্কের সাথে যখন পাতনের সম্পর্ক যখন পড়ছিলাম, এখানে একটা কথা মাথায় রাখতে হবে যে বায়ুমণ্ডলের চাপ যত বেশি হবে, স্ফুটনাঙ্কের মান কিন্তু তত বেশি হবে। বায়ুমণ্ডলের চাপ যত কম হবে, স্ফুটনাঙ্কের মান কিন্তু তত কম হবে।
তার মানে বায়ুমণ্ডলীয় চাপ যদি মনে করো যে PA হয় আর বয়লিং পয়েন্ট যদি মনে করো যে BP হয়, তাহলে এদের মধ্যে সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। বায়ুমণ্ডলের চাপ কমলে বয়লিং পয়েন্ট কমে যায়, বায়ুমণ্ডলের চাপ বাড়লে বয়লিং পয়েন্ট বেড়ে যায়। তোমরা 9 10 একটা পড়া পড়েছিল ফিজিক্সে, সেটা হচ্ছে যে সুউচ্চ পর্বতে রান্না করা দুরূহ কেন? কারণ সুউচ্চ পর্বতে দেখা যায় যে বায়ুর চাপ কম থাকে, ফলে ওইখানে তরলের স্ফুটনাঙ্কের মান কম হয়, ফলে খাবার দাবার সিদ্ধ হওয়ার আগেই তরলটা বাষ্পীভূত হয়ে চলে যায়। এরকম একটা বিষয় ছিল। আচ্ছা, তো মূল কথায় যাই, সেটা হচ্ছে যে আমাদের নিম্নচাপ পাতন আমরা পড়তে চাচ্ছি। তো এখানে হচ্ছে গ্লিসারিনের বয়লিং পয়েন্ট হচ্ছে 290°C, 760 মিলিমিটার মার্কারি চাপে। এখন আমি যদি এখানে যদি 290°C যদি টেম্পারেচার যদি প্রয়োগ করি, হ্যাঁ, মনে করা যাক যে এখানে আমি তোমার 290° টেম্পারেচার প্রয়োগ করলাম, তখন হবে কি আমার গ্লিসারিনটা ভেঙে যাবে। গ্লিসারিন এই তাপমাত্রায় কি হয়, এই তাপমাত্রায় গ্লিসারিন ভেঙে যায়, গ্লিসারিনটা ভেঙে যায়। এখন ভেঙে যাওয়ার ফলে কি হয়, গ্লিসারিনের গুণগত মানটা নষ্ট হয়ে যায়। তো এই তাপমাত্রায়, এই চাপে, এই তাপমাত্রা হয়, এই 760 মিলিমিটার মার্কারি চাপে 290°C হয়। আর 290°C তাপমাত্রা আমি যখন প্রয়োগ করি, তখন আমার গ্লিসারিনটা ভেঙে যায়, ফলে সেটা নষ্ট হয়ে যায়। তাহলে আমাকে কি করতে হবে, 290 চেয়ে কম পরিমাণ তাপমাত্রা প্রয়োগ করতে হবে। এখন 290 চেয়ে যদি আমি কম তাপমাত্রা প্রয়োগ করি, তাহলে এটা বাষ্পীভূত হবে না, ঠিক আছে? তো বাষ্পীভূত যেহেতু হবে না, আমি যদি তাপমাত্রা কমাতে চাই, তাহলে আমি আরেকটা কাজ করতে পারি। এই যে আমার এর উপরে যে আগে যে 760 মিলিমিটার মার্কারি যে ছিল, এই চাপটা যদি আমি কমিয়ে আনি, এনে যদি আমি জাস্ট 12 মিলিমিটার মার্কারি পারদ যদি করি, তাহলে দেখা যায় তখন 290°C তাপমাত্রা লাগে না, 180°C তাপমাত্রায় সেটা কিন্তু বাষ্পীভূত হচ্ছে। তার মানে চাপ কমানোর ফলে তার স্ফুটনাঙ্কের মানটাও কিন্তু কমে গেছে। আর এই 180°C তাপমাত্রা কিন্তু আবার গ্লিসারিন কিন্তু ভেঙে যায় না, এই তাপমাত্রায় গ্লিসারিন ভাঙে না। হ্যাঁ, আমি শুধু লিখি যে ভাঙে না, ভাঙে না। তাহলে সুবিধাটা কি হচ্ছে, আমরা যদি 290°C তাপমাত্রা যদি দেখি যে গ্লিসারিনটা ভেঙে যাচ্ছে, তাহলে তার চেয়ে কম তাপমাত্রা প্রয়োগ করতে চাই। কারণ কম তাপমাত্রা প্রয়োগ করলে সেটা আবার বাষ্পীভূত হয় না। তো সেটাকে বাষ্পীভূত করার জন্য বাষ্পের চাপটা আমরা যদি কমাই দিই, অর্থাৎ আমরা যদি 760 মিলিমিটার থেকে চাপ, এর উপস্থিত চাপ কমাই দিয়ে 12 মিলিমিটার মার্কারি যদি করি, তখন আবার আমাদের স্ফুটনাঙ্কের মানটাও কিন্তু 290 থেকে কমে গিয়ে 180°C আসে। এই অবস্থায় 180°C তাপমাত্রা প্রয়োগ করলে গ্লিসারিন কিন্তু ভেঙে যায় না। তাহলে দুইটা লাভ হচ্ছে, যে এখানে চাপ কমাই দেওয়া হচ্ছে, ফলে আগের যে স্ফুটনাঙ্ক ছিল তার চেয়ে কম তাপমাত্রার স্ফুটনাঙ্কে কিন্তু তখন বাষ্পীভূত হচ্ছে, ফলে উপাদানটা নষ্ট হয়ে যাচ্ছে না। এইরকম তার স্বাভাবিক চাপের চেয়ে কম চাপ প্রয়োগ করে যখন পাতন প্রক্রিয়া যখন সম্পন্ন করা হয়, তখন এই প্রসেসটার নামই হচ্ছে নিম্নচাপ পাতন। নিম্নচাপ পাতন। তো আশা করি নিম্নচাপ পাতনটা কি জিনিস তোমরা সেটা বুঝতে পেরেছো। খুব বেশি জটিল না, মূল কথা হচ্ছে তাপমাত্রার সাথে স্ফুটনাঙ্কের সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। স্ফুটনাঙ্ক বেশি হলে তোমার তাপমাত্রার সাথে বাষ্পচাপের সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। বাষ্পচাপ বেশি হলে স্ফুটনাঙ্ক বেশি হয়, বাষ্পচাপ কম হলে স্ফুটনাঙ্ক কম হয়। তো যদি কোনো উপাদানকে দেখা যায় যে স্বাভাবিক চাপে তার স্ফুটনাঙ্কের যে মান হয়, সেই মান বা সেই তাপ প্রয়োগ করলে উপাদানটা নষ্ট হয়ে যায়, তখন অত বেশি তাপ প্রয়োগ করা হয় না, অর্থাৎ তাপমাত্রা প্রয়োগ করা হয় না। এখন তার চেয়ে কম তাপমাত্রা প্রয়োগ করলে আবার সেটা বাষ্পীভূত হয় না। তো এই সমস্যাটা কাটানোর জন্য যে কাজটা করা হয়, যদি এরকমটা করা হয় যে তার স্বাভাবিক বায়ুচাপ অপেক্ষা কম বায়ুচাপে প্রক্রিয়াটা সম্পাদন করা হয়, স্বাভাবিক বায়ুচাপ অপেক্ষা কম চাপে প্রক্রিয়াটা সম্পন্ন করা হয়, তখন এই প্রক্রিয়ার নাম হয়ে যায় নিম্নচাপ পাতন। তো এই ছিল মোটামুটি পাতন সংক্রান্ত বিষয়গুলো। আশা করি তোমরা ক্লাসটা এনজয় করেছো। তো এখানে আরো অনেকগুলো তথ্য আছে, তোমরা এগুলো পড়বে। যেমন একটা কথা বলতে ভুলে গেলাম, যে আমরা যে বাষ্পপাতন যে শিখলাম, বাষ্পপাতনটা আমরা কোথায় প্রয়োগ করি জানো? বিভিন্ন যে এসেনশিয়াল যে অয়েল গুলো আছে বা বিভিন্ন ফুলের নির্যাস থেকে যে সুগন্ধি গুলোকে যে পৃথক করা হয়, একটা বিষয় খেয়াল করে দেখো, প্রত্যেকটা সুগন্ধির কিন্তু একটা রাসায়নিক বা জৈব উপাদান, কিন্তু এই জৈব উপাদানের কোনো একটা জায়গায় যদি একটু যদি নড়চড় হয় বা যদি ভেঙে যায়, তখন কিন্তু সুগন্ধটা কিন্তু নষ্ট হয়ে যায়। তা আমরা মনে করি যে বেলি ফুল থেকে বেলি ফুলের সুগন্ধ সংগ্রহ করব, তা এটা যদি আমরা যদি অক্ষুণ্ণ রাখতে চাই, তাহলে তাকে বেলি ফুলের সুগন্ধির জন্য দায়ী যে মলিকিউলটা আছে সেটাকে কোনোভাবে ভাঙা যাবে না। আর সেই সকল ক্ষেত্রে মূলত এই কাজগুলো করা হয়। তো থ্যাংক ইউ ভেরি মাচ।